আজকে চলে এসেছি হুগলি জেলার হুগলি নদীর পশ্চিমে অবস্থিত একটি শহর জিরাটে। এই জিরাট শহরের নাম যেইখান থেকে উৎপত্তি হয়েছে, আজ আপনাদের নিয়ে যাব সেই স্থানে, জিরাটের বিখ্যাত প্রাচীন শ্রী শ্রী গোপীনাথজিউ মন্দিরে। নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে চলে এসেছি লোকচক্ষুর আড়ালে থাকা, প্রচারের আড়ালে এক ঐতিহাসিক পবিত্র তীর্থস্থানে। এই তীর্থস্থানের কথা কিন্তু অনেকেরই অজানা। আজ আমি এসেছি হুগলি জেলার জিরাটে অবস্থিত শ্রী শ্রী গোপীনাথজিউ মন্দিরে। তো বন্ধুরা, হুগলি জেলার জিরাটের এই গোপীনাথজিউ মন্দিরে আপনারা এসে কীভাবে পৌঁছাবেন, এই মন্দির কখন খোলা থাকে, এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। আর থাকছে এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন দাঁড়িয়ে আছি ত্রিবেণী স্টেশনে। এখান থেকে ধরবো ব্যান্ডেল কাটোয়া লোকাল। ত্রিবেণী স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে সকাল ৮টা ২৩-এর ব্যান্ডেল কাটোয়া লোকাল। ত্রিবেণী হচ্ছে হাওড়া কাটোয়া বা ব্যান্ডেল কাটোয়া লাইনের একটি স্টেশন। ত্রিবেণী থেকে ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে আমি চলে এসেছি এখন জিরাট স্টেশনে। আমি নেমেছি ২ নম্বর প্ল্যাটফর্মে, এখন যাব ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে। ১ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই বাইরে বেরোবো, সেখান থেকেই পেয়ে যাব টোটো, সেখান থেকে টোটোয় উঠে আজকের গন্তব্যস্থলে পৌঁছাবো। জিরাট স্টেশনে আসার জন্য আপনারা হাওড়া থেকে বা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই জিরাট স্টেশন। এই হচ্ছে ১ নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের পাশেই দেখুন, এইখানেই টোটোগুলো দাঁড়িয়ে থাকে, এইখান থেকেই টোটোয় উঠতে হবে। এইখান থেকে টোটোয় উঠে বলতে হবে গোপীনাথজিউ মন্দিরে যাব। আপনাদের একদম মন্দিরের সামনে নিয়েই টোটো নামাবে। আচ্ছা, আমি স্টেশন থেকে টোটোয় করে এসে দেখুন এই জায়গাটায় নামলাম, আর এই মোড়টা থেকে এই রাস্তা ঢুকে আসলো, এইখানেই হচ্ছে এই মন্দির, শ্রী শ্রী গোপীনাথজিউ মন্দির। জিরাট স্টেশন থেকে গোপীনাথজিউ মন্দির অবধি আসতে সময় লাগলো ১০ মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি ১৫ টাকা করে। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এইটি হচ্ছে নিত্যদিনকার প্রবেশদ্বার। আর একটি বড় প্রবেশদ্বার আছে সামনের দিকে, এই যে ডান দিকটায় রয়েছে। এই নাট মন্দির দেখছেন, নাট মন্দিরের সামনাসামনি। তবে যে কোনো অনুষ্ঠানের সময় ওই গেটটা খোলা হয়, আর অন্যান্য দিন এই ছোট গেটটা দিয়েই মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরে প্রবেশ করে মন্দিরের সামনেই হচ্ছে বিশাল বড় এই নাট মন্দির। বর্তমানে এই যে নাট মন্দিরটি দেখছেন, এটি নতুন করে তৈরি করা হয়েছে। পুরনো যে নাট মন্দিরটি ছিল তার ছাদটি ছিল কড়িকাঠের। আর এই যে ভদ্রলোককে দেখছেন, ইনি হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা, যিনি ওনারই বংশধর, দ্বাদশতম বংশধর। তা ওনারই কাছ থেকে আমি এটা জানতে পারলাম, এখানে যে পুরনো নাট মন্দিরটা ছিল সেইটি এখন আর নেই, এটা নতুন করে করা হয়েছে। তবে এই যে পিলারগুলো দেখছেন গোল গোল, এই পিলারগুলো কিন্তু সেই পুরনো দিনেরই, শুধু এর ওপরে প্লাস্টার করে রঙের প্রলেপ দেওয়া হয়েছে, আর নতুন করে ছাদটা হয়েছে। ছাদটা আগে ছিল কড়িবর্গার। নাট মন্দির পেরিয়ে এসে মূল মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই একটি পদচিহ্নের মন্দির। এখানে এসে জানতে পারলাম এইটি হচ্ছে স্বয়ং গোপীনাথের পদচিহ্ন। আসল পদচিহ্নের যে প্রস্তরখণ্ডটি রয়েছে সেটি কিন্তু এই শ্বেতপাথরের পদচিহ্নের তলাতেই রয়েছে, এইখানেই রয়েছে সেই পদচিহ্ন। আর এর ঠিক গায়েই দেখুন রয়েছে একটি তুলসী মন্দির। নাট মন্দির পেরিয়ে এসে এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের সামনের নাট মন্দিরটি নতুন করে তৈরি করলেও মূল যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি কিন্তু সেই ৫০০ বছরের প্রাচীন মন্দিরই রয়েছে। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে
মোট 3টি বেদি। মাঝখানের উঁচু বেদির ওপরে কাঠের সিংহাসনে বিরাজ করছেন শ্রী শ্রী গোপীনাথজিউ। গোপীনাথজিউয়ের পাশে ডান দিকে রয়েছেন শ্রী শ্রী জাহ্নবা দেবী আর বাঁ দিকে রয়েছেন শ্রী শ্রী রাধিকা। গোপীনাথজিউয়ের এই বিগ্রহটি হচ্ছে কোষ্ঠী পাথরের, আর শ্রী শ্রী রাধিকার বিগ্রহ অষ্টধাতুর তৈরি, আর জাহ্নবা দেবীর বিগ্রহটি হচ্ছে দারু বিগ্রহ। গোপীনাথজিউয়ের সামনে রয়েছে 2টি গোপালের বিগ্রহ, একটি হচ্ছে কোষ্ঠী পাথরের আর একটি হচ্ছে পিতলের। এছাড়াও রয়েছে নারায়ণশিলা। গোপীনাথজিউয়ের সিংহাসনের ডান দিকে এখানে দেখুন রয়েছে আরও একটি বেদি। এই বেদির উপরেও রয়েছে একটি কাঠের সিংহাসন, আর এই সিংহাসনে বিরাজ করছেন গৌরনিতাই। এখানে গৌরনিতাইয়ের 2 জোড়া বিগ্রহ রয়েছে, একটি বড় একটি ছোট। আর গৌরনিতাইয়ের সামনে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, আর এই বিগ্রহগুলি দারু বিগ্রহ। আর গৌরনিতাইয়ের সিংহাসনের সামনেও দেখুন রয়েছে নারায়ণশিলা, আরও ছোট ছোট অনেকগুলি রাধাকৃষ্ণের বিগ্রহ এবং গোপালের বিগ্রহও রয়েছে। গোপীনাথজিউয়ের সিংহাসনের ডান দিকেও দেখুন রয়েছে আরও একটি সিংহাসন। এখানেও একটি উঁচু বেদির ওপরে রয়েছে কাঠের সিংহাসন, আর এই সিংহাসনে বিরাজ করছেন জগন্নাথ দেব এবং বলরাম দেব। এখানে কিন্তু দেবী সুভদ্রা নেই, এখানে রয়েছেন 2 ভাই জগন্নাথ দেব এবং বলরাম দেব। জগন্নাথ দেব ও বলরাম দেবের বিগ্রহও দারু বিগ্রহ। গর্ভগৃহে দেবতাদের দর্শন করে বাইরে চলে আসলাম। গর্ভগৃহের ঠিক বাঁ দিকেই দেখুন এইখানে রয়েছে এই মন্দিরের রন্ধনশালা। এই মন্দিরে ভগবানকে নিত্যদিন অন্নভোগ দেয়া হয়, আর সেই অন্নভোগ তৈরি হয় এই রন্ধনশালাতেই। রন্ধনশালাটা কিন্তু বিশাল বড়, আর এখানে দেখছেন এই যে গ্যাস ওভেন রাখা রয়েছে, এইখানেই নিত্যদিনকার ভোগ তৈরি হয়। আর এই দিকটায় দেখুন রয়েছে 2টো বড় বড় মাটি দিয়ে তৈরি উনান। মন্দিরের কোনো অনুষ্ঠানের সময় এই উনুনগুলোতেই রান্না করা হয় কাঠের জালে। এই রন্ধনশালার ঠিক উল্টো দিকে মূল মন্দিরের যে গর্ভগৃহ, গর্ভগৃহের গায়েই রয়েছে এই একটি কক্ষ। বর্তমানে এইটি হচ্ছে ভাড়ার ঘর, আর এই যে দরজাটা দেখছেন এইটি হচ্ছে গর্ভগৃহের দরজা। অতীতে গর্ভগৃহ থেকে গোপীনাথজিউকে এই কক্ষে এনে তারপরে ওনাকে ভোগ দেয়া হতো। এইটি ছিল গোপীনাথের ভোজন কক্ষ। মূল মন্দিরের গর্ভগৃহের ঠিক ডান দিকেই দেখুন এইখানে রয়েছে আরও একটি কক্ষ, এইটি বর্তমানে স্টোর রুম। অতীতে এইটিই ছিল ভাড়ার ঘর, তবে এখন এইখানে অনুষ্ঠানের সময় যে বাসনপত্র ব্যবহার করা হয় সেই বাসনপত্র রাখা রয়েছে। আর এই যে দেখছেন সিঁড়ি উঠে গেছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে দোতলায় রয়েছে আরও একটি কক্ষ। এই সিঁড়ির ঠিক ডান দিকেই দেখুন এই যে জায়গাটা দেখছেন ইট দিয়ে গাঁথা রয়েছে, এইটি ছিল একটি দরজা। এই দরজা ছিল গর্ভগৃহে যাওয়ার দরজা। ওই দরজা দিয়ে গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে গোপীনাথজিউকে এই কক্ষে রাখা হতো। গোপীনাথজিউ এইখানে বসে বিশ্রাম নিতেন। এইটি ছিল গোপীনাথজিউয়ের বিশ্রাম কক্ষ। আর এই যে সিঁড়ি উঠে গেছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে দোতলায় হচ্ছে গোপীনাথজিউয়ের শয়নকক্ষ। বর্তমানে গোপীনাথজিউ যেখানে রয়েছেন, যে গর্ভগৃহে রয়েছেন, ওইখানে বসে গোপীনাথজিউ দর্শনার্থীদের ভক্তদের দর্শন দিতেন। এছাড়া গোপীনাথজিউয়ের ভজন কক্ষ, বিশ্রাম কক্ষ, শয়নকক্ষ সবই কিন্তু আলাদা আলাদা ছিল। ওপরে এই কক্ষেই গোপীনাথজিউকে আগে শয়ন দেওয়া হতো, আজ থেকে প্রায় 500 বছর আগে। আচ্ছা বন্ধুরা, আমরা এই মন্দিরে এসে মন্দিরের একজন বিশিষ্ট ব্যক্তিকে পেয়ে গেছি। উনি হচ্ছেন এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতার বংশধর 12তম আপনি, তাই তো? আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম গিরিধারী গোস্বামী। আচ্ছা, এই মন্দির কিভাবে প্রতিষ্ঠা হলো এখানে সেটা যদি একটু সংক্ষেপে বলেন। সংক্ষেপে আমি যতটাই সংক্ষেপে বলছি। মন্দিরটা প্রতিষ্ঠা করেন রামকানাই গোস্বামী। এই রামকানাই গোস্বামী পরিচয় বলতে নিত্যানন্দ প্রভু ছিলেন। নিত্যানন্দ প্রভুর কন্যা ছিলেন গঙ্গাদেবী। আচ্ছা। গঙ্গাদেবীর পৌত্র ছিলেন রামকানাই গোস্বামী।
আচ্ছা। এনাদের আদি বাড়ি ছিল সুখসাগর গ্রাম। হুম। সুখসাগর গ্রাম, ওইখান থেকে তিনি এই জাহ্নবা দেবীর কাছে স্বপ্নরত্ন, জাহ্নবা দেবীকে বুঝতে পারছেন নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর স্ত্রী। অন্যতম পত্নী। হুম। ওনার কাছে স্বপ্নরত্ন, তুমি গঙ্গার পশ্চিম কূলে চলে যাও। আচ্ছা এদিকটা পূর্ব, এদিকটা তাহলে পশ্চিম। আচ্ছা এই নিচে আগে গঙ্গা ছিল, এই নিচেটা পুরো গঙ্গা ছিল। আচ্ছা, মন্দিরের সামনের দিকেই গঙ্গা বইতো। সামনে মন্দিরের নিচেতেই গঙ্গা। আচ্ছা এই তিনি ওইখান থেকে স্বপ্ন পেয়ে গোপীনাথ, ওই অনন্তদেব, এই সিংহাসনে অনন্তদেব, নারায়ণ আর নীলকণ্ঠ মহাদেবকে সঙ্গে করে নিয়ে চলে আসে। আচ্ছা এবার এখানে চলে আসেন, তখন এখানে বন ঝোপ, এবার আস্তে আস্তে প্রচার হয়, দিয়ে আসেন, দিয়ে আস্তে আস্তে এখানে মন্দির প্রতিষ্ঠা হয়। আচ্ছা মন্দিরটা প্রতিষ্ঠা হয় নানা রকম লোকের সহযোগিতা নিয়ে। আচ্ছা, দিয়ে মন্দির প্রতিষ্ঠাকালে দেখা যায় মন্দির যেদিন প্রতিষ্ঠা হলো, ঠাকুর যেদিন মন্দিরে উঠলেন, হুম। তারপরের দিন সকালবেলায় এখানে ছোটো ছোটো দুটো চরণ চিহ্ন দেখা যায়, আচ্ছা যেটা আজও বিদ্যমান। আচ্ছা ওটা হয়তো কালের ক্ষয়ে হয়ে গেছে, আমরা সেটাকে ঘিরে টিরে রেখে দিয়েছি। আচ্ছা হ্যাঁ, এই গঙ্গা সে পৌঁছ হচ্ছে রামকৃষ্ণ ঘোষী, তিনি ঠাকুরটাই নিয়ে আসেন। আচ্ছা ওনার থেকে হচ্ছে আজকে 12 পুরুষ, 12তম পুরুষ হচ্ছে আমি। এবারে এবারে জিরাট নামকরণ হলো এই মন্দির থেকে। আচ্ছা জিতে প্রভুযু, রাতে চরণ চিহ্ন, রাত দান করা, টতে চরণ চিহ্ন। প্রভুযু চরণ চিহ্ন দান করেছিলেন বলে এই গ্রামের নাম হয় জিরাট। আচ্ছা এ নিয়ে অনেক রকম ইয়ে আছে, কেউ জিরাত বলছে, কেউ জিরাট। এবং জিরাত যেমন হচ্ছে ফরাসি শব্দ, হুম এখানে ফরাসিতে কোনো বাস ছিল না। হুম কেউ জিরাট বলছে, জিরাটটা হচ্ছে গিয়ে চতুর্থ ক্ষেত্র। হুম চতুর্থ ক্ষেত্র কোনো তখন বন ঝোড়ে ভর্তি, হুম হুম চাষের জমি কোথায় সব। যাই হোক, এই ধরে মন্দিরটা আস্তে আস্তে এখানে প্রতিষ্ঠা হয়। তখন এখানে সামনে যে নাট মন্দির দেখছেন, আমি ছোটোবেলা দেখেছি এখানেও নাট মন্দির ছিল। এই সেই নাট মন্দিরটাকে নতুন করে আবার ওইটাকে রেখেই আচ্ছা ইয়া করা হয়েছে। এই হচ্ছে এখানকার সংক্ষিপ্ত ইতিহাস। আচ্ছা আচ্ছা, এখানে যে প্রভুর চরণ বলতে মানে গোপীনাথজিউর চরণ। হ্যাঁ, চরণ চিহ্ন, ছোটো ছোটো চরণ চিহ্ন আচ্ছা এই জায়গাটা দেখা গিয়েছিল। আচ্ছা আচ্ছা, সামনে যেটা করা সামনে এই যে রয়েছে। তুলসী মঞ্চ, তুলসী মঞ্চ এইখানে। আচ্ছা এই হচ্ছে আচ্ছা, এখানে কি কি অনুষ্ঠান হয়? এখানে আমাদের যে বলেন পঞ্চম দোল, হুম পঞ্চম দোল উৎসব হয়, জন্মাষ্টমী, নন্দোৎসব, আচ্ছা এগুলো হয়। তাছাড়া বাদ বাকি আগে ঝুলন হতো, আচ্ছা ঝুলনটা এখন বন্ধ হয়ে গেছে, কালাই নদীতে আস্তে আস্তে অবক্ষয়তা আছে। আচ্ছা হ্যাঁ, এখানে ঝুলন মন্দিরও ছিল এটাতে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা আর এইখানটাতে নিচে তো গঙ্গা, হুম রামকানাই গোস্বামী ছিলেন বিরাট বড় সাধক পুরুষ। আচ্ছা এইখানে তিনি সমাধিস্থ হয়েছিলেন, গঙ্গার পরে পরে বসে, মানে ধ্যানে বসে আচ্ছা ত্যাগ করেছিলেন। আচ্ছা আচ্ছা যার জন্য এখানে আমরা সমাধিস্থ, উনি সমাধিস্থ হয়েছিলেন বলে। আচ্ছা আমাদের তো এদের সমাধি নেই, ওইখানে সমাধিস্থ ছিল। ওইখানে এমনি আগে ছোট বেদি মতো নিয়ে করা ছিল, সেটা আস্তে আস্তে আমার মেস্তা ওইখানে ওটা বড় করেছেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মূল মন্দির থেকে বেরিয়ে মন্দিরের পাশ দিয়েই এই যে রাস্তা চলে গেছে, ঢালাই রাস্তা, এর ঠিক ডান দিকেই দেখুন এই যে একটি মন্দির দেখছেন, এইটিই হচ্ছে রামকানাই গোস্বামীর সমাধি মন্দির। আর এখানে দেখুন ফলকে লেখাও রয়েছে রামকানাই গোস্বামীর সমাধি মন্দির। আর ছোট করে রামকানাই গোস্বামী ও এই জিরাট গ্রামের যে নাম হয়েছে সেই ইতিহাসটাও কিন্তু লেখা রয়েছে। আমরা যে ইতিহাসটা রামকানাই গোস্বামীর দ্বাদশ বংশধরের কাছ থেকে শুনলাম, সেই ইতিহাসটাই কিন্তু এখানে ফলকে ছোট করে লেখা রয়েছে। আচ্ছা, এই যে দেখছেন গোপীনাথজিউ মন্দিরটি, আর এই যে সামনের সিঁড়িটি, এইটি হচ্ছে মূল প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বারটি মেলার সময় খোলা হয়, এখানে যখন বিভিন্ন অনুষ্ঠান হয়, মেলা হয়, তখন খোলা হয়। আর এই যে সামনে দেখছেন এইটি হচ্ছে দোলমঞ্চ, গোপীনাথজিউয়ের দোলমঞ্চ। এই দোলমঞ্চে দোলের সময় পঞ্চম দোল, এখানে পঞ্চম দোল কিন্তু খুব বড়োভাবে পালন করা হয়। সেই পঞ্চম দোলের সময় গোপীনাথজিউকে এই দোলমঞ্চে এনে পুজো করা হয়, আর এখানে বিশাল বড় মেলা বসে তখন। আচ্ছা বন্ধুরা, আমরা এই মন্দিরে এসে এই মন্দিরের যিনি প্রধান পুরোহিত মশাই, ওনাকেই আমরা পেয়ে গেছি। তা ওনার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য শুনব। নমস্কার, আপনার নামটা একটু বলুন। তাপস ব্যানার্জি। আচ্ছা, এই গোপীনাথজিউয়ের একটি অলৌকিক ঘটনা আছে শুনেছি, সেটা একটু বলুন। এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে 500 বছর আগে। রামকানাই গোস্বামী
একজন সাধক পুরুষ ছিলেন, ওনারা এই মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে ঠাকুরের মাহাত্ম্য যে উনি এখানে ঠাকুরের ভোগ পরমান্ন মাস্ট, এখানে ভোগ আচ্ছা পায়েস। তখন একদিন উনি ছিলেন নিঃসন্তান, এবার ওনার একটি শিষ্য ছিল, শোনা যায় এরম ইতিহাস যে উনি মানে গঙ্গা পার হয়ে ওপারে সুখসাগর বলে একটা গ্রাম আছে, আচ্ছা সেইখানে দুধ আনতে যেতেন হুম এই পায়েস পরমান্ন ভোগ রান্নার জন্যে। আচ্ছা তখন একদিন খুব ঝড় জল হচ্ছে, যাওয়ার মতো পরিস্থিতি নয়, হুম তখন উনি যাচ্ছে, তা ওনার সঙ্গে যে ছিল ওনার শিষ্য বলেছে এরম আমার সঙ্গে চল। বলছে প্রভু এ আমি যাবো কী করে, এতে যাবেন কী করে আপনি, চল না। ও ঠিক চলে যাবো। আচ্ছা দিয়ে গেছে, দিয়ে গঙ্গার ওপর কিছু খেয়া নেই, ঝড় বৃষ্টি জল হচ্ছে, গঙ্গার ওপর গামছা পেতে দিয়েছে, গামছার ওপর উঠেছে। আর যে ছিল ওনার সঙ্গে শিষ্য সে দেখে স্তম্ভিত হয়ে গেছে, কোনো কথা বলছে না, যে যা দেখলি কাউকে বলবি না। হুম দিয়ে উনি পার হয়ে গেছে। এবার যে বাড়িতে গেছে দুধ আনতে, সেখানে বলছে আপনি এলেন কী করে এই ঝড় জলের মধ্যে? বলে ও আমি চলে এসেছি, ও একটা খেয়া ছিল আমি চলে এসেছি। এই কথা বলে সেখান থেকে দুধ দিয়ে আবার যথারীতি ওইভাবেই এসেছি, এসে ঠাকুরের ভোগ রান্না করে পায়েস পরমান্ন রান্না করে ঠাকুরকে সেবা পুজো দিয়েছেন। আচ্ছা তা তখন থেকে শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ, জিউ থেকে জিরাট নাম হয়েছে। এই আচ্ছা গ্রামটা যে নাম জিরাট, হুম, হুম। এই মন্দির থেকে শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ, জিউ থেকে জিরাট। ও আচ্ছা হুগলি জেলার ইতিহাস 500 বছর আগে হুগলি জেলার ইতিহাসে আছে, সেই বইতে এই মন্দির সম্বন্ধে বিস্তারিত আছে। আচ্ছা এই মন্দির তাহলে 500 বছরেরও অধিক 500 প্রাচীন। বছর আগে, আচ্ছা 500 বছর আগে এই মন্দির স্থাপিত হয় এবং সেই থেকে নাম হয় জিরাট, আচ্ছা গ্রামের নাম হয় জিরাট। আচ্ছা মন্দির কখন খোলা হয় কখন বন্ধ থাকে? মন্দির খোলা হয় ওই সকালে 7:30 8টা। আচ্ছা এখন একবার পুজো পাঠ পরিষ্কার করা হয়, হুম আবার ওই বেলা 1টা 12:30 1টা 1টা এরকম সময় ভোগ হয়। আচ্ছা আবার বিকালে 5টা 5:30 এরকম সময় খোলা হয়। আবার সন্ধ্যায় আরতি হয় 7টা 6:30 7টা আচ্ছা 7:30 এরকম আরতি হয় মন্দির। আচ্ছা এখানে ভগবানের নিত্য ভোগ হয়, আর নিত্য ভোগ হয়, অন্নভোগ। অন্ন আচ্ছা সেই ভোগ প্রসাদ ভক্তদের বা দর্শনার্থীদের পাওয়ার ব্যবস্থা আছে? ভোগ প্রসাদ দর্শনার্থীরা যদি আগে থেকে বলে এসে আচ্ছা আছে, ঠাকুরের মতো ভোগ দেওয়া হয়, সেরকম যে অনেক লোকজনের মতো ব্যবস্থা সেরকম কিছু নেই। মানে বসিয়ে ভোগ প্রসাদ পাওয়ার সেই সব এরকম ব্যবস্থা নেই? কিছু ব্যবস্থা নেই। আচ্ছা এমনি প্রসাদ হিসাবে হাতে দেওয়া হয়? প্রসাদ হিসাবে লোক সমাজ প্রসাদ ঠাকুরের মতো ভোগ রান্না। আচ্ছা 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 এখানে কি কি অনুষ্ঠান হয়? অনুষ্ঠান হয় এখানে, জন্মাষ্টমী হয়, পঞ্চম দোল হয়, এই পূর্ণিমার দোলের পরে 5 দিনের দিন পঞ্চম দোল হয়, আচ্ছা জন্মাষ্টমী হয়, নন্দোৎসব হয়, অনুষ্ঠান হয়। আচ্ছা এখানে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয়, এই অন্নপ্রাশন বা এইসব? মাঙ্গলিক অনুষ্ঠানও হয় এখানে, হ্যাঁ হ্যাঁ হয়। মানে কি কি সেগুলো? অন্নপ্রাশন, হ্যাঁ, প্রসাদ- পৈতা? প্রসাদ প্রসাদ দেয় বাচ্চাদের, আচ্ছা আচ্ছা আসে পুজো পাঠ করে প্রসাদ দেওয়া হয়। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা বন্ধুরা, আমরা মন্দির দর্শন করে, মন্দিরের দেবতাদের দর্শন করে, মন্দিরের সমস্ত কিছু তথ্য শুনে এবারে বাইরে চলে এসেছি। আর যে রাস্তা দিয়ে এসেছিলাম মন্দিরে, এই যে মোড়টায় নেমেছিলাম টোটো থেকে, এই মোড় থেকে দেখুন 2-1 পা এগোলেই এই যে সামনে হলুদ বাড়িটি দেখছেন, এইটি হচ্ছে শ্রী রামকানাই গোস্বামীর পৈতৃক ভিটে। এইখানেই রামকানাই গোস্বামী থাকতেন, ওনার শ্রীপাঠ এইটাই। এখনও পর্যন্ত ওনার বংশধরেরা রয়েছেন এখানে। তবে যে প্রাচীন বাড়িটি ছিল, সেই প্রাচীন বাড়িটির এই সামনের যে অংশটা দেখছেন, এই অংশটুকুই রয়েছে,
ভেতরে কিন্তু আর সেরকম কিছু নেই। তো বন্ধুরা, জিরাটের এই শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।